সবাইকে স্বাগত জানাচ্ছি পিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে বেইজিংয়ে জড়ো হয়েছেন আফ্রিকার 2 ডজনের বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। তাদের অংশগ্রহণে বুধবার বেইজিংয়ে শুরু হয়েছে 3 দিনের চীন আফ্রিকা সম্মেলন। ধারণা করা হচ্ছে এই সম্মেলন থেকে আফ্রিকার দেশগুলোর অবকাঠামো, জ্বালানি ও শিক্ষা খাতে সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেবে চীন। বুধবার রাতে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে জমকালো নৈশভোজের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। 2020 সাল থেকে 3 বছর পর পর এই সম্মেলন হয়। বিগত কয়েক বছরের মধ্যে বেইজিংয়ে এটাই সবচেয়ে বড় সম্মেলন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলনকে চীন আফ্রিকা বৃহৎ পরিবারের পুনর্মিলন হিসেবে বর্ণনা করেছে। সাম্প্রতিক বছরগুলোয় আফ্রিকার দেশগুলোকে শত শত কোটি ডলার ঋণ দিয়েছে চীন। দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে চীনের এই ঋণ দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। তবে একই সঙ্গে এই বিতর্ক উঠেছে যে আফ্রিকার দেশগুলোকে বিপুল পরিমাণ ঋণ দিয়ে ঋণের ফাঁদে ফেলে অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক সুবিধা আদায় করে নিচ্ছে বেইজিং। আফ্রিকা মহাদেশের অন্তত 53টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অথবা তাদের প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন বলে জানিয়েছে বেইজিং। পাশাপাশি প্রতিটি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলও সম্মেলনে যোগ দিয়েছে। সম্মেলনের আগে থেকেই চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমগুলোয় প্রেসিডেন্ট শি জিনপিংকে আফ্রিকার প্রকৃত বন্ধু হিসেবে বর্ণনা করে প্রচার চলছে। একই সঙ্গে বলা হচ্ছে তার নেতৃত্বে আফ্রিকার দেশগুলোর সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের দেওয়া হিসাবে এখন পর্যন্ত সম্মেলনে যোগ দিতে আসা আফ্রিকার 1 ডজনের বেশি দেশের রাষ্ট্র অথবা সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন শি। এসব বৈঠকে আফ্রিকার দেশগুলো বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি অবকাঠামো ও জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। মসজিদে ঢুকে মুসলিমদের মারার হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির এক নেতা। মহারাষ্ট্রের বিধায়ক নীতেশ রানের সম্প্রতি এক বক্তৃতায় মুসলিমদের এই হুমকি দিয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে রবিবার আহমেদনগরে এক জনসভায় অংশ নিয়েছিলেন বিজেপি বিধায়ক নীতেশ রানে। ওই সময় তিনি মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকি দেন। মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় রামগিরি মহারাজের সমর্থনে ওই জনসভায় নীতেশ রানে বলেন, মহারাজের কোনো ক্ষতি হলে মসজিদে ঢুকে মুসলমানদের মারব। ইসলাম ধর্ম ও নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে গত মাসে সংবাদের শিরোনামে এসেছিলেন রামগিরি মহারাজ। এবার তার পক্ষ নিয়েই মুসলিমদের মারার হুমকি দিলেন এই বিজেপি নেতা। তারা এমন সাম্প্রদায়িক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। তারা বলছেন রাজ্যের বিধানসভা ভোটের আগে বিজেপি সাম্প্রদায়িক সহিংসতা ছড়াতে চাইছে। নীতেশ রানের ওই মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হওয়ায় বিজেপির মুখপাত্র তুহিন সিনহাও তার বিরুদ্ধে সরব হয়েছে। তুহিন সিনহা বলেন, দলে এই ধরনের মন্তব্যের কোনো স্থান নেই এবং কোনো রাজনীতিবিদের কখনোই এই ধরনের মন্তব্য করা উচিত নয়। নীতেশ রানের ওই মন্তব্যের পর তার বিরুদ্ধে 2টি এফআরআই নথিভুক্ত করেছে পুলিশ। দেশটির পুলিশের একজন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, নীতেশ রানের বিরুদ্ধে শ্রীরামপুর ও তোপখানা থানায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তিভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে 2টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। সর্বশেষ মোসাদ প্রধানের সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি বিষয়ে তিনি বলেন, ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মোসাদ প্রধানের ওয়াদা বিশ্বাস করে না হামাস। যতক্ষণ পর্যন্ত না এটি লিখিতভাবে দেওয়া হচ্ছে এবং সেনা প্রত্যাহারের স্পষ্ট পরিকল্পনা পেশ করা হচ্ছে, হামাস তা গ্রহণ করবে না। মঙ্গলবার কাতার সফর করে দেশটির প্রধানমন্ত্রীকে মোসাদের প্রধান বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে মিশর সীমান্তের ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহারের সম্মত হয়েছে ইসরায়েল। অন্যদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে ফিলাডেলফি করিডোর বিষয়ে নেতানিয়াহুর বক্তব্য আলোচনাকে জটিল করে তুলেছে। গত কয়েকদিন ধরে গাজার মিশর সীমান্ত এলাকা থেকে সেনা প্রত্যাহার নিয়ে 2 পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীদের আলোচনা চলছে। মোসাদ প্রধানের কাতার সফরের মাধ্যমে এই বিষয়ে ইসরায়েলের নমনীয় হওয়ার আভাস পাওয়া গেছে, যদিও নেতানিয়াহু এখনও এতে সম্মতি দেননি। হামাস তাদের কাছ থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে লিখিত অঙ্গীকার চাইছে।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ক্রমশ জোরালো হচ্ছে প্রতিরোধ যুদ্ধ। সেখানে প্রতিদিন দখলদার সেনাদের উপর হামলা করছে স্বাধীনতাকামী যোদ্ধারা। আল মায়দিনের খবরে বলা হয়েছে, পশ্চিম তীরে প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস। পাশাপাশি হামাসের আল কাসাম ব্রিগেড সহ একাধিক সংগঠন সেখানে লড়াই করছে। ইসলামিক জিহাদের জেনিন ব্রিগেড বুধবার জেনিন শহরে ইসরায়েলি সেনাদের গতিবিধির ওপর 6টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এসব হামলায় সেনাদের মধ্যে ব্যাপক সংখ্যক হতাহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটির মিডিয়া ইউনিট। আল কুদস ব্রিগেডস পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতিকে ইসরায়েলি সেনাদের জন্য ভয়াবহ হিসেবে আখ্যায়িত করেছে। তারা নিয়মিত প্রতিরোধ যুদ্ধের আপডেট প্রকাশ করছে। তুলকারম শহরে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসলামিক জিহাদের তুলকারম ব্রিগেড। তারা শহরের আল বারাবনে এলাকায় একদল পদাতিক সেনার ওপর চোরা গোপ্তা হামলা চালিয়েছে। পূর্ব পরিকল্পিত এই হামলায় বেশ কিছু সেনা নিহত ও আহত হয়েছে। এছাড়া তুলকারমের যোদ্ধারা এদিন 4টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। আগে থেকে বিভিন্ন পয়েন্টে এসব বোমা পেতে রাখা হয় এবং সেনারা এগিয়ে এলে বিস্ফোরণ ঘটানো হয়। নাবলুস ব্রিগেডের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সাথে 4 দফায় বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে। তারা 4টি বোমারও বিস্ফোরণ ঘটিয়েছে। অন্য সংগঠনগুলোর মধ্যে ফাতাহ স্প্লিন্টার গ্রুপ, ফাতাহ আল ইন্তিফাতা, আল আসিফা ফোর্স লড়াই করছে দখলদার সেনাদের বিরুদ্ধে। নাবলুস শহরের 16 নম্বর সড়কে সেনাদের ওপর বোমার বিস্ফোরণ ঘটিয়েছে আল আকসা শহীদ ব্রিগেডসের যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের যোদ্ধারা হামলা চালিয়েছে তুলকারম শহরে। অগাস্টের 28 তারিখ থেকে পশ্চিম তীরে যুদ্ধের আদলে সামরিক অভিযান শুরু করে দখলদার সেনারা। এই অভিযানে তারা কয়েক ডজন ফিলিস্তিনিকে হত্যা করে, ধ্বংস করে অনেক বাড়িঘর। এরপর প্রতিরোধ সংগঠনগুলোও এর জবাব দিতে শুরু করে। আবারও 2 জিম্মির বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। সংগঠনটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস বুধবার এই ভিডিও প্রকাশ করে। ভিডিওতে যে 2 বন্দী কথা বলেছেন, চলতি সপ্তাহে তাদের লাশ উদ্ধার করেছে ইসরায়েলি সেনারা। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, ভিডিওতে যে পুরুষ বন্দী কথা বলেছেন তার নাম আলেকজান্ডার লাভনভ। 7 অক্টোবর ইসরায়েলের রেইম উৎসব থেকে তাকে ধরে নিয়ে আসেন হামাস যোদ্ধারা। তিনি বলেন, গাজায় পানি, বিদ্যুৎ ও খাবারের সংকটের কারণে বন্দীরা মানবেতর অবস্থায় রয়েছে। লাভনভ বলেন, আমরা খুব আতঙ্কে আছি, এখানে ঘুমাতে কষ্ট হচ্ছে। আমাদের জীবন রক্ষার জন্য তারা অন্তত 10 বার জায়গা বদল করেছে। জিম্মিদের প্রতি অবহেলার অভিযোগ এনে ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তার সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অক্টোবরের 7 তারিখ আমাদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন এবং এখনও আমাদের জীবিত উদ্ধারের প্রতিটি পদক্ষেপে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। বন্দি বিনিময় চুক্তি নিয়ে অবহেলার অভিযোগ তুলে তিনি আরও বলেন, আপনারা চুক্তির বদলে আমাদের হত্যা করার চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে ইসরায়েলি জনগণকে রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার আহ্বান জানান তিনি। বক্তব্যে তিনি গিলাদ শালিত নামের বন্দির কথাও উল্লেখ করেন, যার মুক্তির জন্য 1000-এর বেশি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিল ইসরায়েল। আরেক বন্দি কার্মেল গাট ভিডিওতে জানান, 7 অক্টোবর তাকে তার বাবার বাড়ি থেকে ধরে আনে হামাসের যোদ্ধারা। তিনিও বন্দি মুক্তি নিয়ে অবহেলার অভিযোগ তোলেন ইসরায়েলি সরকারের বিরুদ্ধে। নির্বিচার ইসরায়েলি হামলার কারণে জীবনের ঝুঁকি আছে জানিয়ে তিনি বলেন, হামলা বন্ধ হচ্ছে না, তাই আমি এখান থেকে জীবিত বের হতে পারবো কিনা জানি না। তিনি বলেন, ইসরায়েলি সরকার হামাসের হাতে বন্দী নাগরিকদের ত্যাগ করেছে, তাই তাদের মুক্তির জন্য পদক্ষেপ নিতে চাইছে না। নেতানিয়াহু সরকারের প্রতি গাজায় বোমা হামলা বন্ধ করে তাদের ফিরিয়ে নেয়ার আকুতি জানান এই নারী বন্দী। একই সাথে ইসরায়েলি জনগণের প্রতি আহ্বান জানান সরকারের এই খামখেয়ালির বিরুদ্ধে বিক্ষোভ করতে। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, সম্প্রতি যে 6 জনের লাশ ইসরায়েলি সেনারা উদ্ধার করেছে তার মধ্যে এই 2 বন্দীও ছিল। তাদের মৃত্যুর কয়েকদিন আগে ভিডিওটি ধারণ করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। আফগানিস্তানের হজ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, 2024 সালে হাজিদের কাছ থেকে নেওয়া যেসব অর্থ বেঁচে গেছে সেগুলো ফেরত দেওয়া হবে। অর্থ ফেরতের কার্যক্রম বুধবার থেকেই রাজধানী কাবুল ও অন্যান্য প্রদেশে শুরুর কথা জানিয়েছে মন্ত্রণালয়। দেশটির ভারপ্রাপ্ত ধর্মমন্ত্রী নূর মোহাম্মদ সাকিব জানিয়েছেন, যে অর্থ বেঁচে গেছে সেখান থেকে প্রত্যেক হাজি $37 এবং 61 আফগানি মুদ্রা করে ফেরত পাবেন। মন্ত্রী আরও জানিয়েছেন, এবছর হজের জন্য হাজিদের কাছ থেকে মোট $11.30 কোটি বেশি সংগ্রহ করা হয়েছিল। সেখান থেকে খরচ হয়েছে $11.20 কোটি কিছু বেশি। বাকি অর্থ সরকারের কাছে রয়ে গেছে। তিনি বলেন, হজের খরচের নির্ভুল হিসাব নিকাশের পর দেখা গেছে এবছর সব মিলিয়ে হাজিদের পেছনে খরচ হয়েছে $11,11,800.83। এতে বেঁচে গেছে $11,11,010.14। ফলে সব হাজি $37 ও 61 আফগানি করে ফেরত পাবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিদের এসব অর্থ সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী সাকিব। যদিও তিনি বলেছেন, বেঁচে যাওয়া অর্থগুলো ব্যাংকে ট্রাস্ট হিসেবে রাখা আছে।
যেহেতু এগুলো তাদেরই সম্পদ, তাই যে কোনো সময় সংগ্রহ করা যাবে। তিনি আরও জানিয়েছেন, এবছরের মতো 2025 সালেও আফগানিস্তান থেকে 30,000 মানুষ হজ করার সুযোগ পাবেন। তবে তারা এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করবেন। মন্ত্রী বলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য পথে চেষ্টা করছি আমাদের জনগণ যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পান, এবং সৌদি আরবের কাছে আহ্বান জানাচ্ছি যেন আমাদের হজের কোটা বাড়ানো যায়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।